ওকে, আমি একটা ছোট টিউটোরিয়াল বানাই about accounting. So disclaimer হচ্ছে যে I'm not an accountant. So maybe theoretically there can be some mistakes, but from an engineer's perspective, um, this is how I usually handle the accounting. So একটা কোম্পানিতে বেসিক্যালি আমরা জানি যে টাকা আসে এবং টাকাটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। আমি আমি ডিরেক্টর থেকে কিছু টাকা পেলাম, সে টাকাটা আমি হয়তো কিছু কিনছি অথবা ব্যাংকে রাখছি। সো একজন অ্যাকাউন্ট্যান্টের কাজ হচ্ছে বেসিক্যালি এই ট্রান্সেকশনগুলো হ্যান্ডেল করা। একজন অ্যাকাউন্ট্যান্ট নিজের কাছে টাকা রাখে না। সো আমি যদি বলি ধরা যাক আমার একটা অফিস, সেখানে there is a guy অ্যাকাউন্ট্যান্ট, ধরা যাক সে একটা টেবিলের সামনে বসে আছে। সো অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন জায়গা থেকে টাকা পায় এবং সে টাকাটা সে বিভিন্ন জায়গায় পাঠায়। সে ডাইরেক্টর থেকে টাকা পেল বা অন্য কোনো সোর্স থেকে, ইনকাম থেকে, সেলস থেকে টাকা পেল। সেই টাকাগুলো সে হয় ব্যাংকে রেখে দেয়, অথবা সে সাপ্লায়ার্সকে দেয়, অথবা ডিফারেন্ট ওয়েতে সে টাকাটা বিভিন্ন জায়গায় দেয়। সে তার কাছে কোনো টাকা রাখে না। যেমন আমি একটা এক্সাম্পল দেই। যেমন ধরা যাক একটা নতুন কোম্পানি ফর্ম হলো। কোম্পানির নাম হচ্ছে, আমি ধরে নিলাম যে ধরা যাক কোম্পানি হচ্ছে ABC কর্পোরেশন অর হোয়াটএভার, রাইট? সো যখন কোম্পানিটা ফর্ম হইলো, তখন ডাইরেক্টর, কোনো একজন ডিরেক্টর, লেটস সে কোম্পানিতে ডিরেক্টরের নাম হচ্ছে এ। সো কোনো একজন ডিরেক্টর ১,০০০ টাকা দিল, ধরা যাক ১,০০,০০০ টাকা দিল। সো আমি অ্যাকাউন্টেন্ট করবে কি, সে ১,০০,০০০ টাকা যখন পাবে, সে নিজের কাছে টাকাটা রাখতে পারবে না। তাকে টাকাটা কোনো এক জায়গায় রাখতে হবে। সো সেই কোনো এক প্লেস, সেটা হতে পারে তার আলমিরা, সেটা হতে পারে ব্যাংক। সো যেখানে সে রাখুক না কেন, তো ধরা যাক সে যদি তার আলমিরাতে রাখে, যেটাকে আমি বলছি, বা আলমিরা বা যেখানে রাখুক, সেটাকে আমি বলছি ক্যাশ ইন হ্যান্ড। অথবা আমি যদি সিম্পলিফাইড করি, আমি জাস্ট বলতে পারি ইটস জাস্ট ক্যাশ। সো এই যে সে যে টাকাটা ক্যাশে রাখলো, বা সে যে ডিরেক্টর থেকে টাকা পেল, সে বিভিন্ন সোর্স থেকে টাকা পায় অথবা বিভিন্ন সোর্সে টাকাটা পাঠায়। তো এই জিনিসগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যাকাউন্ট। অর্থাৎ আমি বলি যে সে ডিরেক্টর অ্যাকাউন্ট থেকে টাকা পাইছে এবং সে ক্যাশ অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছে। সো আমি যদি এটাকে রেকর্ড করতে চাই, সেটা হবে এরকম। আমি যদি বললাম যে ধরা যাক আমি আজকের ডেট, ধরা যাক 1st মে 2026, আজকের ডেটে সে ডিরেক্টরের কাছ থেকে টাকা পেল। সো সে ডিরেক্টরের কাছ থেকে, আমি জাস্ট লিখলাম, ডিরেক্টরের কাছ থেকে টাকা পেল। আম আমি আমি একটা ডেসক্রিপশন লিখতে পারি। অনেক সময় আমরা করি কি, ডিরেক্টরের নামটাও লিখে রাখি। সো আবার ডিরেক্টর তো বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন নাম হতে পারে। সো লেটস সে ২ জন ডিরেক্টর আছে, A অ্যান্ড B। সো আমি বললাম সে ডিরেক্টরের কাছ থেকে টাকা পেল এবং এই ক্ষেত্রে ডিরেক্টরের নাম হচ্ছে, পার্টি হচ্ছে A। তো আমরা A কে সাধারণত বলে থাকি পার্টি। ডিরেক্টরকে বলছি আমি আমার অ্যাকাউন্ট, অর্থাৎ সে যেই অ্যাকাউন্টেন্টটা যেই আম 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 যে অ্যাকাউন্টগুলোর মধ্যে টাকা আদান-প্রদান করে, সেগুলোকে আমরা অ্যাকাউন্ট বলছি। সো আমি ডিরেক্টর থেকে টাকা নিয়ে ক্যাশে দিচ্ছি। সো আমি ডিরেক্টর আমার একটা অ্যাকাউন্ট, ক্যাশ আমার একটা অ্যাকাউন্ট। তাহলে আমি যদি বলি ডিরেক্টরের কাছ থেকে আমি টাকা পেলাম, আমি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি যে ওকে, লেটস সে ফরমেশন অফ কোম্পানি অর সামথিং লাইক দ্যাট। আমি বললাম যে টাকা পেয়েছি, লেটস সে ৳১,০০,০০০ টাকা। সো আমি এটাকে একটু, আমি একটা কাজ করি। এই জিনিসটাকে আমি একটু আরেকটু ফর্মালি আমি একটা স্প্রেডশিটে করি। সো লেট মি জাস্ট ডু ইট ইন এ গুগল শিট। আমাদের জন্য একটু ইজি হবে। সো আমি বললাম যে সাপোজ আমি আজকের তারিখে আমি ডিরেক্টরের কাছ থেকে, লেটস সে ডিরেক্টরের নাম হচ্ছে এ। আমি ডেসক্রিপশন দিলাম হচ্ছে লেটস সে কোম্পানি ফরমেশন, এবং আমি তার কাছ থেকে টাকা পেলাম হচ্ছে, বলছি লেটস সে ৳১,০০,০০০ টাকা। ৳১,০০,০০০ টাকা। আমি আমার এটার একটা হেডিং দিতে পারি। সো লেটস কল ইট এ ডেট। আমি ডিরেক্টরকে বলছি একটা অ্যাকাউন্ট। আমি বললাম হচ্ছে লেটস সে, যেহেতু ডিরেক্টরের নাম, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি পার্টি, এটাকে বললাম আমি ডেসক্রিপশন। এবং যেহেতু আমি টাকা পেয়েছি, সো লেটস সে আমি করলাম এটা রিসিভড, রাইট? রাইট? সো এটা আমার হেডিং। আমি একটা কাজ করি,
একটু বিউটিফাই করি। আমার আপাতত এই ক্ষেত্রে রিসেন্ট পছন্দের ফন্ট হচ্ছে কনসোলাটা। হোয়াট আই এম গোইং টু ডু, এটাকে আমি একটু হাইলাইট করি। লেটস সে কোনো একটা কালার দিলাম, একটু বোল্ড করলাম। জাস্ট একটু দেখতে সুন্দর হলে আই থিংক কাজ করতেও ভালো লাগে। লেট মি জাস্ট মেক অল অফ দিস মিড অ্যালাইন, দেখা যাক কেমন লাগে। ওকে, সো আমি এইটাকে আবার একটু নাম্বার করে দিই, আই থিংক দেখতে ভালো লাগবে। আমি দশমিকের পরের পার্টটা না দিলাম। ৳১,০০,০০০ রিসিভ করেছি। নাও আমি যদি অ্যাজ আই সেড লাইক ডিরেক্ট অ্যাকাউন্টেন্ট টাকাটা তার কাছে রাখবে না। অ্যাকাউন্টেন্ট করবে কি ৳১,০০,০০০ পাওয়ার পরে সে সাথে, সাথে সেটা ক্যাশে রেখে দেবে। অর্থাৎ ক্যাশ যদি সেটা তার আলমিরা হয়, ক্যাশ ইন হ্যান্ড হোয়াটএভার ইট ইজ, সেখানে সে রেখে দেবে। সো ডিরেক্টর অথবা এনিবডি ইন দ্য কোম্পানি এক্সাক্টলি নোজ যে টাকাটা কোত্থেকে আসছে এবং টাকাটা কারেন্টলি কোথাও আছে। সেই কোথাও আছের মধ্যে ডেফিনিটলি অ্যাকাউন্টেন্টের পকেট থাকবে না। ইট উইল বি সাম প্লেস, যেটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ড বলি সাধারণত। যে টাকাটা আমরা আসলে ব্যাংকে জমা দিইনি, যে টাকাটা আসলে অফিসে আছে, সেটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ড বলছি। সো এই ক্ষেত্রে আমি যদি এটাও রেকর্ড করি যে সে অ্যাকাউন্টেন্ট ডিরেক্টরের কাছ থেকে টাকাটা পেয়েছে, এটা রেকর্ড করেছি, সে টাকাটা ক্যাশে জমা করেছে। সো আমি যদি সেটা দেখতে চাই তাহলে আমি এখানে লিখব যে একই তারিখে সে অ্যাকাউন্টটা, এক্ষেত্রে আমি বলছি ক্যাশ, পার্টি এক্ষেত্রে নাই। সো আমি বললাম যে মানি ফ্রম ডিরেক্টর এ, এটাকে আমি যেহেতু আমরা পাঠাচ্ছি, সো লেটস সে এটাকে আমি বললাম যে সেন্ট টু ৳১,০০,০০০, রাইট? আর এটাকেও আমি কল ইট এ নাম্বার এবং দশমিকটা আপাতত নাই রাখলাম। সো আমি রেকর্ড করলাম আমার এই যে একটা ট্রানজ্যাকশন হলো, এই ট্রানজ্যাকশনটাকে আমি ফর্মালি রেকর্ড করলাম। নাও নেক্সট কী হতে পারে? ধরা যাক আমার অফিসের জন্য কিছু ফার্নিচার কিনতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে যে লেটস সে আমার ফার্নিচারের জন্য আমার ৳২,০০০ লাগবে। তার মানে হচ্ছে আমার সাপোজ যেহেতু আমাকে মাল্টিপল টাইম ফার্নিচার কিনতে হতে পারে অফিসে, যতদিন অফিসটা থাকে, আমি ফার্নিচারকে বললাম একটা অ্যাকাউন্ট। সো ফার্নিচার অ্যাকাউন্টে আমার ৳২,০০০ দিতে হবে। বাট অ্যাকাউন্টেন্টের কাছে টাকা নেই। সে কী করবে? লজিক বলছে সে ক্যাশ থেকে নিয়ে ফার্নিচারকে দেবে। সো তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে যে সে ক্যাশ থেকে টাকাটা রিসিভ করবে, ফার্নিচারকে টাকাটা দিবে। সো আমি যদি লিখি আমার গুগল শিটে, সেক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে একই ডেটে যদি হয় তাহলে সে যেটা করবে ক্যাশ থেকে সে লেটস সে রিসিভড ফর ফার্নিচার পারচেজ অথবা সামথিং লাইক দ্যাট, সাধারণত ডিসক্রিপশনটা একটু বড় হয়। আমি লিখলাম যে ফার্নিচার পারচেজ, সে রিসিভ করেছে ৳২,০০০ এবং সে একই ডেটে সেটা যেটা করেছে, সে আমরা যেটা বললাম ফার্নিচারকে আমি যদি একটা আলাদা অ্যাকাউন্ট বলি, বেসিক্যালি আমি একটা ধরা যাক একটা টেবিল কিনলাম, কেমন যে পারচেজড আ টেবল। এই ক্ষেত্রে আমরা ফার্নিচার কোম্পানির নাম লিখতে পারি। ধরা যাক আমি বললাম যে আমি ফার্নিচারটা কিনেছি যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে হাতিল। গুড, হাতিলের একটু ব্র্যান্ডিং হইলো, বাট হাতিল থেকে একটা টেবিল পারচেজ করলাম মানে হাতিলকে আমি ৳২,০০০ দিলাম। তো যেটা হলো যে টাকাটা আবার অ্যাকাউন্টের কাছে কিছু থাকছে না। সো অ্যাকাউন্টেন্ট ৳২,০০০ নিয়ে আবার ৳২,০০০ হাতিলকে দিয়ে দিল। আমার আমার রেকর্ড কিপিংটা হয়ে গেল, রাইট? ফর্মালি আমরা বলি হচ্ছে এটাকে বুক কিপিং। আমরা আসলে যেটা করছি সেটা। আচ্ছা, আর কি ঘটনা ঘটতে পারে একটা অ্যাকাউন্টে? সো ফার্নিচার এসে টাকাটা দিল। ধরা যাক ডিরেক্টর বি সে টাকা দেয়নি। এমন হতে পারে যে ডিরেক্টর বি ৳২,০০,০০০ দিবে। বাট সে অ্যাকাউন্টেন্টকে না দিয়ে ডিরেক্টর বি বলল যে আমি টাকাটা ডিরেক্টলি একটা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। সো কোম্পানি তার মানে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে কোম্পানির টাকাটা থাকতে পারে বা টাকাটা যেতে পারে। সো আমি বললাম যে লেটস সে কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আমি সেটাকে বললাম ব্যাংকটা, এবং ব্যাংকের মধ্যে আবার মাল্টিপল ব্যাংক থাকতে পারে। ধরা যাক এক্স ব্যাংক, ওয়াই ব্যাংক। সো ডিরেক্টর বলল যে আচ্ছা আমি ৳২,০০,০০০ দিলাম। একটা চেক দিল। সেই চেকটা সরাসরি কোম্পানির ব্যাংকে জমা হলো। তাহলে এখানে ঘটনা ঘটেছে এটা যে অ্যাকাউন্টেন্ট ডিরেক্টরের কাছ থেকে কিছু টাকা পেয়েছে এবং সেটা ক্যাশ টাকা না, যেহেতু চেক, সো অ্যাকাউন্টেন্ট সে চেকটা ডিরেক্টলি ব্যাংকে জমা করেছে। সো আমি এটাকে রেকর্ড করতে পারি। সরি আমি তো সো যেটা বলছিলাম আরকি যে ডিরেক্টর অ্যাকাউন্টেন্টকে টাকা দিয়েছে এখানে এবং
অ্যাকাউন্টেন্ট সেইটা নিয়ে ব্যাংকে ডিরেক্টলি জমা করেছে। যেহেতু সে চেক দিয়েছে, ব্যাংকে জমা করেছে। উইদিন দ্য সেম ডে সে নিজের কাছে রাখেনি। যদি এরকম হতো যে ডিরেক্টর একটা চেক দিয়েছে, বাট আমি সেদিন জমা না করে ২-৩ দিন পরে জমা রেখেছি, তাহলে একটা প্রপার অ্যাকাউন্টিং হলে সেখানে হয়তোবা আরেকটা ছোট অ্যাকাউন্ট করতো যে আনক্লিয়ার্ড চেক অথবা সামথিং লাইক দ্যাট, রাইট? চেক টু ক্লিয়ার অর সামথিং। সো এটা করা যায় যে জাস্ট হয়তো আমাদের কাজ কিছুটা বাড়বে। বাট ইন দ্য লং রান দিস উইল অলসো হেল্প যে ওকে আমি একটা চেক আছে যেটা আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি। বাট দিস উইল অলসো হেল্প। বাট লেটস সে ফর সিম্পলিসিটি আমি ধরলাম যে ডিরেক্টর আমাকে চেক দিয়েছে, আমি ডিরেক্টলি ব্যাংকে জমা করেছি। ব্যাংক সেটা ইমিডিয়েটলি সেটা ডিপোজিট করেছে। দ্য সেম ব্যাংক যদি হয়। তাহলে আমরা এটাকে যদি রেকর্ড করতে চাই, আমরা রেকর্ডটা কিভাবে করব? আমরা যেটা করব যে লেটস সে এটা যদি স্টিল সেম ডেতে হয়, আমি ডিরেক্টরের কাছ থেকে, বাট দিস টাইম দিস ডিরেক্টর ইজ বি, আমি বললাম যে কোম্পানি ফরমেশন, লেটস সে স্টিল কোম্পানিটা ফরমেশন করার জন্য সে তার ইকুইটি দিচ্ছে ৳2,00,000 সে দিল। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা ব্যাংক টাইপের অ্যাকাউন্টে লেটস আমি এক্স ব্যাংকে জমা করলাম। সেক্ষেত্রে আমি বললাম যেটা ডিরেক্টর চেক ফ্রম ডিরেক্টর বি, আমি জমা করে দিলাম হচ্ছে ৳2,00,000। দেয়ার ইউ গো, অ্যাকচুয়ালি ৳20,000। আমি আমার টাকাগুলো কিভাবে ফ্লো করছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমার আর কি থাকতে পারে? যেমন আমার থাকতে পারে হচ্ছে আমি দেখলাম যে আমার কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখানে একটা হচ্ছে আমার obviously ডিরেক্টর, সরি অ্যাবাউট মাই হ্যান্ডরাইটিং। ওকে, ওয়ান সেকেন্ড। আম আমার কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে ডিরেক্টর, আম আম নাম্বার 2 হচ্ছে আমি যেটা বললাম যেমন ক্যাশ, নাম্বার 3 আমি যেমন বললাম আমার ব্যাংক, আমি বললাম হচ্ছে আমার ফার্নিচার। Sorry about the handwriting. I'm just it's not in a good position, the tablet. But let's see number 5. ধরা যাক আমি obviously যেহেতু it's a company, what we will do is we will, let's say এটা একটা ট্রেডিং কোম্পানি। আমি কিছু কিনবো সাপ্লায়ারের কাছ থেকে, আমি কিছু ক্লায়েন্টের কাছে সেটা বিক্রি করব, রাইট? কাস্টমারের কাছে সেটা বিক্রি করব। সো আমি যদি চিন্তা করি যে লেটস সে আমি অল সেট, ব্যাংকে টাকা আছে। আমি এখন একটা সাপ্লায়ার, লেটস সে আমি বললাম আমার একটা সাপ্লায়ার, এবং লেটস সে সাপ্লায়ারও তো নিশ্চয়ই অনেক রকম হবে। পি, কিউ, নানান রকম হতে পারে। ধরুন আমার ২ টা সাপ্লায়ার আছে পি, কিউ। তো আমরা ডিসাইড করলাম যে আমি সাপ্লায়ারের কাছ থেকে, সাপ্লায়ার পি এর কাছ থেকে আমি লেটস সে কিছু প্রোডাক্ট কিনবো। আমি বললাম যে লেটস সে আই এম সেলিং সাম পেনস, কলম কিনবো, কলম বিক্রি করি। সো আমি সাপ্লায়ারকে বললাম যে তোমাকে আমি লেটস সে আমি বললাম যে আমাকে ৳২০,০০০ আমি তোমার কাছ থেকে পেন কিনবো। আমি তোমাকে এটা অ্যাডভান্স করছি। সো হতে পারে আমি অ্যাডভান্স করছি, হতে পারে আমি জাস্ট দোকানে গিয়ে ডিরেক্টলি ক্যাশ কিনে আনছি। দুটাই হতে পারে। সো আমি কিভাবে হ্যান্ডেল করব জিনিসটা আমি একটু দেখি। সো ওয়ান ওয়ে আমি যেটা করব সেটা হচ্ছে অবভিয়াসলি আমার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হলো এখানে, রাইট? সো ধরে নাও আমি বললাম যে ওকে সাপ্লায়ার, আমি সাপ্লায়ার লেটস সে এক্ষেত্রে যেহেতু পি, আমি বলছিলাম ফর পারচেজ অফ পেন। ৳৫০,০০০ পেন মানে তো আসলে অনেক টাকা। লেটস কল ইট ৳৫,০০০। তো আমি সাপ্লায়ারকে obviously ওয়েট, সাপ্লায়ারকে আমি ৳৫,০০০ আমার দিতে হবে, বাট ডেফিনিটলি আই নিড টু গেট ইট ফ্রম ক্যাশ ফার্স্ট, রাইট? লেটস আমি ক্যাশ থেকে নিলাম, তো ব্যাংক থেকেও আমি নিতে পারতাম। ক্যাশে আমাদের টাকা আছে হয়তোবা এখনো। বাট যেকোনো সময় ক্যাশে কত টাকা আছে সেটা আমরা দেখতে পারি। আমি যদি এখানেই দেখি যে আমার যোগ বিয়োগ করলে আসবে, বাট there is a formal way of doing it যেটাকে আমরা বলছি লেজার, আমি দেখাবো। সো ক্যাশ যদি আমি দেখি, সো লেটস আমি ক্যাশ থেকে রিসিভড ফর purchase of pen or something like that, right? Supply. সো আমি যদি বলি আমি রিসিভ করলাম হচ্ছে ৳২,০০০, ৳৫,০০০, রাইট? আমরা বললাম ৳৫,০০০, এবং আমি বললাম যে আমি আমার সাপ্লায়ার আমি পি কে দিয়েছি ফর পারচেজ অফ পেন ৳৫,০০০। সো সাপ্লায়ার পি কে আমি যখন দিয়েছি, এরপর সাপ্লায়ার আমাকে যেটা করবে যে সে ৳৫,০০০ পেন আমাকে দিবে। সো ওয়েল, ৳৫,০০০ পেন যদি সে আমাকে দেয়, অ্যাকাউন্টেন্ট সেটা নিশ্চয়ই নিজের কাছে রাখবে না। সো উই হ্যাভ টু ডিসাইড। সরি আমি আবারও একটু উইন্ডো সুইচ করতে ভুল করছি, বাট আই ক্যান সি দ্যাট আমি এখানে ২ টা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে ক্যাশ
এবং আমি ক্যাশ থেকে ৳৫,০০০ রিসিভ করেছি এবং সাপ্লায়ারের কাছ থেকে ৳৫,০০০ আমি সাপ্লায়ারকে আমি ৳৫,০০০ দিয়েছি, রাইট? এখন আম আমি যেটা করব সেটা হচ্ছে সাপ্লায়ারকে ৳৫,০০০ দেওয়ার পরে ইউজুয়ালি সাপ্লায়ার কি করবে আমাকে হয়তো ওই দিনই দিবে অথবা পরে সে হয়তো আমাকে দিবে। তো আমি যেটা করব সাপ্লায়ারের কাছ থেকে লেটস সে আমি সাপ্লায়ার আমাকে ওই দিনই ৳৫,০০০ র পেন দিল। সো আমি ধরে নিব যে সাপ্লায়ারের কাছ থেকে আমি ৳৫,০০০ ওয়ার্থ অফ জিনিস পেয়েছি। অর্থাৎ সাপ্লায়ার আমাকে জিনিসগুলো দিয়েছে। সো আমি এখন আসলে আমার আমার কিভাবে হ্যান্ডেল করতে হবে জিনিসটা। আমি যেটা করব সেটা হচ্ছে আমি বলব যে সাপ্লায়ারের কাছ থেকে আমি ৳৫,০০০ র জিনিস রিসিভ করেছি। সো আমি সাপ্লায়ারের কাছ থেকে টাকাটা রিসিভ করেছি বা প্রোডাক্ট রিসিভ করেছি দেখাবো এবং সে প্রোডাক্টটা অবভিয়াসলি অ্যাকাউন্টে নিজের কাছে রাখবে না। সে দেখাবে ওই ৳৫,০০০ র জিনিসটা সে স্টকে বা ইনভেন্টরিতে সে দিয়ে দিয়েছে। সো স্টক অ্যান্ড ইনভেন্টরি হচ্ছে কোম্পানির তাহলে আরেকটা অ্যাকাউন্ট যেখানে আসলে আমরা বেসিক্যালি আমাদের ইনভেন্টরি অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সেল করছি, ট্রেড করছি সেগুলো রাখছি। সো আমি বললাম যে স্টক অথবা সামটাইমস ইনভেন্টরি। ইনভেন্টরি ইজ প্রবাবলি মোর ফর্মাল আমি রাখবো। সো তাহলে আমি যেটা দেখছি যে সাপ্লায়ার যখন আমাকে ৳৫,০০০ র সমান প্রোডাক্ট দিচ্ছে, ৳৫,০০০ র সমান প্রোডাক্ট আমি স্টক বা ইনভেন্টরিতে দিয়ে দিচ্ছি। লেটস রেকর্ড দ্যাট। এটা হচ্ছে আমাদের বুক কিপিং বেসিক্যালি সিম্পল। আমরা যদি চিন্তা করি জাস্ট থ্রু কমন সেন্স। সো আমি যেটা করেছি সাপ্লায়ারের কাছ থেকে পি অবভিয়াসলি রিসিভড পেন। ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা এসব ক্ষেত্রে আমরা এখানে আরেকটা ইনসার্ট কলাম টু দ্য লেফট। আমরা যেটা করি এখানে আমরা একটা আসলে ধরা যাক ওর কাছ থেকে আমি যখন পাচ্ছি বা কিনছি তখন আমি এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে রাখি। আমি যদি আমি যদি বলি যে সাপোজ ওকে আমি ৳৫,০০০ দিয়েছি একটা প্রোফার্মা ইনভয়েসের এগেইনস্টে এটা হচ্ছে আমার 001 যেভাবেই আমরা রাখি না কেন দ্যাটস ওকে। সো আমি যদি বলি সাপ্লায়ারের কাছ থেকে রিসিভড পেন তখন আমি এখানে লিখে রাখতে পারি ফর পি। আমাদের জন্য এটা হবে কি পরে সার্চ করতে একটু ইজি হবে। আমি বললাম যে ওর কাছ থেকে আমি ৳৫,০০০ র পেন আমি রিসিভ করেছি এবং আমি একই দিনে আমার নতুন একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে আমি বলছিলাম যে আমার স্টক, রাইট? আমি আমার স্টক লেটস কল ইট ইনভেন্টরি, হ্যাঁ? ইনভেন্টরিতে আমি লিখলাম যে পিআই 001 আমি ৳৫,০০০ সেন্ড করে দিয়েছি। সো অ্যাকাউন্টেন্টের কাছে কিন্তু কিছু নাই। আমি এখানে একটা ব্যালেন্স চেক করতে পারি, হ্যাঁ? ধরা যাক যেকোনো মোমেন্টে অ্যাকাউন্ট যেটা রিসিভ করেছে এবং সেন্ড করেছে সেটার সাম যদি আমি করি, সো আমি দেখব যে এখানে তার কাছে রিসিভ হয়েছে এত টাকা। সো দ্যাটস গুড। এটা অ্যাকচুয়ালি হবে তার হ্যাঁ। আমি যদি বলি এটা হচ্ছে তার কাছে কত টাকা ছিল, তার কাছে সে কত টাকা রিসিভ করেছে এবং সে কত টাকা সেন্ড করেছে তার সাম। তাহলে আমি দেখব যে যেকোনো মোমেন্টে দেখা যাক যে ওর কাছে ৳১,০০০ ৳১,০০,০০০ ছিল, ৳১,০০,০০০ সে দিয়ে দিয়েছে 0 দিন শেষে। অ্যাকাউন্টেন্ট বলছে যে আমার কাছে কোনো টাকা নেই। ৳২,০০০ সে ক্যাশ থেকে রিসিভ করে আবার ৳২,০০০ সে টেবিলের জন্য দিয়ে দিয়েছে। তার কাছে কোনো টাকা নাই। ৳২,০০,০০০ রিসিভ করেছে ডিরেক্টর থেকে ব্যাংকে দিয়ে কোনো টাকা। সো দিন শেষে অ্যাকাউন্টেন্ট অলওয়েজ 0 থাকে। তার ইয়েটা হচ্ছে যে আমার কাছে কোনো টাকা নাই। টাকাটা বিভিন্ন খাতে দেয়া আছে, বিভিন্ন অ্যাকাউন্টে দেয়া আছে। দ্যাটস হোয়াই উই কল ইট অ্যাকাউন্টিং, রাইট? আমরা বিভিন্ন খাতে জমা করছি। সো বিভিন্ন খাতে দেয়া আছে। দ্যাটস হাউ ইট ইজ। এবং আমরা যদি পরে আরও দেখি যে লেটস সে আমরা প্রোডাক্ট কিনলাম, আমরা কেনার পর আমরা অবভিয়াসলি সেল করব। তো সেল প্রসেসটাও যদি আমি দেখাই আমরা কি করি? অবভিয়াসলি ধরা যাক আমার কেউ একজন এখানে তো ৳৫,০০০ র আমি পেন কিনেছি। ধরা যাক কেউ বলল যে আমাকে ৳১০০ ওয়ার্থ পেন দাও। তো তাহলে আমি কি করব? মিস্টার অ্যাকাউন্টেন্ট যেটা করবে সেটা হচ্ছে মিস্টার অ্যাকাউন্টেন্ট স্টককে বলবে যে আমাকে তুমি লেটস সে ৳২০০ র পেন দাও। তো আমি যদি একটু সিম্পলিফাই করি, আমি এগুলো একটু আপাতত মুছে দেই। জাস্ট টু মেক ইট a little less cluttered. সো ওকে যেটা বলবে যে আমাকে তুমি দাও হচ্ছে লেটস সে ৳২০০ র পেন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে আমি যখন এই সেলসের বিষয়টা আমি চিন্তা করছি, তো তখন যেটা হবে সেটা হচ্ছে আমি আম ৳২০০ র পেন নিয়ে আমি ক্লায়েন্টকে দিব, রাইট? সো আমার বেসিক্যালি আমি ক্লায়েন্ট বা আমি এগুলোকে যদি বলি আমার সেলস অ্যাকাউন্ট একটু মোর ফর্মাল। সো যেটা হবে যে ক্লায়েন্ট আমাকে দিয়েছে লেটস সে আমি ৳২০০ র পেন আমি বিক্রি করেছি ৳250 দিয়ে। সো আমার সেলস হয়েছে ৳250। আমি স্টক থেকে আমি ৳২০০ র পেন নিয়ে আমি ক্লায়েন্টের কাছে ৳250 সেল করেছি। পুরো বিষয়টা আমি কেমনে হ্যান্ডেল করব? সো আমি দেখাচ্ছি হচ্ছে সেলস থেকে আমি পেয়েছি ৳250। দ্যাটস গুড।
সেলস থেকে আমি ৳২৫০ পাওয়ার পরে আমি ক্লায়েন্টকে যেটা দিয়েছি সেটা হচ্ছে ৳২০০ র প্রোডাক্ট বা আমরা যেটা বলি সেটা হচ্ছে আসলে আমার কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ ক্লায়েন্টকে আমি যে প্রোডাক্টটা দিচ্ছি সেটার কস্ট কত ছিল? জাস্ট বেসিক কেনার কস্ট। এখানে আসলে মানে ইউ ক্যান থিংক দ্যাট আমার কিন্তু আদার কস্টগুলো আসলে ইনক্লুড হচ্ছে না। জাস্ট কস্ট অর্থাৎ আমার স্টকটা সাপ্লায়ারের কাছ থেকে কিনতে যে কস্ট। তাহলে এটাকে আমি কিভাবে রেকর্ড করব যে আমি সেলস থেকে পেয়েছি ৳২৫০ আম obviously আমার স্টক থেকে আমি এসেছে আমার কাছে ৳২০০ র প্রোডাক্ট। আমি এই ৳২০০ র প্রোডাক্টকে আমি একটা অ্যাকাউন্ট আমি যোগ করে দেই। সেটাকে আমরা বলি সাধারণত কস্ট অফ গুডস সোল্ড বা আসলে সংক্ষেপে বলা হচ্ছে COGS। তো এক্ষেত্রে কি হচ্ছে আম আমি স্টক থেকে ৳২৫০ র প্রোডাক্ট রিসিভ করেছি। আমি কস্ট অফ গুডসে সেটা সেন্ড করেছি। তার মানে হচ্ছে আসলে আমি সাপ্লায়ারকে যে প্রোডাক্টটা দিয়েছি সরি ক্লায়েন্টকে যে প্রোডাক্টটা দিয়েছি সেটার দাম হচ্ছে ৳২০০। ক্লায়েন্ট থেকে আমি ৳৩৫০ রিসিভ করেছি। এই ৳২৫০ আমি আমার ক্যাশে পাঠিয়ে দিতে পারি। দ্যাটস হাউ উই ডু। সো পুরা ঘটনাটা ঘটেছে এরকম। আমি ৳২০০ র প্রোডাক্ট আমি ইনভেন্টরি থেকে রিসিভ করলাম। আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম হচ্ছে ৳২০০ র প্রোডাক্ট, যেটাকে আমরা আসলে কস্ট অফ গুডস সোল্ড করছি। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা সেল করছি তার কস্ট, সেই অ্যাকাউন্টে দিচ্ছি। আমি সেলস থেকে অর্থাৎ যেহেতু ৳২০০ র প্রোডাক্ট আমি ৳২৫০ য় সেল করেছি, সেলস থেকে আমি সেটা রিসিভ করেছি। রিসিভ করে আমি এবার টাকাটা ক্যাশে দিয়ে দিয়েছি। আমি যদি এটা রেকর্ড করতে চাই, তাহলে আমার রেকর্ডটা হচ্ছে এরকম যে আমি আজকের দিনেই যদি করে থাকি, তো ১ম এ হচ্ছে আমি যেটা দেখেছি, আমি যদি একটা, একটা করে ঘটনাটা সিকোয়েন্স অনুযায়ী সাজাই। আমি ইনভেন্টরিকে বলেছি যে ইনভেন্টরিকে আমি বলেছি যে এই ক্ষেত্রে আমি যেহেতু আমি আম ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা রিসিভ করব যে বলেছি যে আমাকে তুমি ৳২০০ র প্রোডাক্ট তুমি দাও। গুড। আমি ৳২০০ র প্রোডাক্ট আমি যেহেতু ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি, তো এটাকে আমরা বলছি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অথবা আমরা COGS বলে থাকি। হুম, একটু বড় করে দেই। ওকে। আমি ৳২০০ র প্রোডাক্ট আমি কাস্টমারকে বা ক্লায়েন্টকে দিয়েছি। আমার এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে যে আমি ক্লায়েন্ট থেকে বা যেটাকে আমরা আসলে সমস্ত ক্লায়েন্ট মিলে আমরা যেটা বলছি হচ্ছে সেলস, রাইট? হ্যাঁ, এখন এটা আমার ক্লায়েন্টের নাম ডিফারেন্ট হতে পারে। আমি যদি বলি যে ক্লায়েন্টের নাম হচ্ছে লেটস সে এম, ইট কুড বি MNO, হোয়াটএভার ক্লায়েন্টের নেম। আমাদের সেক্ষেত্রে আমরা একটা ইনভয়েস নাম্বার এখানে দিতে পারি। আমি ক্লায়েন্ট থেকে আমি রিসিভ করেছি ৳২৫০। আমার প্রফিট থাকছে ৳৫০। আমি যেটা করছি সেটা হচ্ছে এই ৳২৫০ আমি ক্যাশে পাঠিয়ে দিচ্ছি, রাইট? সো আমি দেখব আবার অ্যাকাউন্টেন্টের কাছে কিন্তু কিছু নাই। অ্যাকাউন্টেন্টের সামটা কিন্তু ইভেনচুয়ালি 0। সো আমি এগুলোর এখানে ডেসক্রিপশন লিখতে পারি যে আমি কেন ইনভেন্টরি থেকে এটা এবং লেখাটা আসলে ভেরি ইম্পোর্টেন্ট। কেন আমি রিসিভ করেছি। সো আমি এটা বলতে পারি এরকম যে আমার সেলস ছিল হচ্ছে ইনভয়েস নাম্বার লেটস সে 001। সো আমি এখানে তখন বলতে পারি আমি এখানে রিসিভ করেছি বিকজ অফ ইনভয়েস নাম্বার 001 এর জন্যে। আমি কস্ট অফ গুডস আমি এখানে এই রেফারেন্সটা দিলে পরবর্তীতে আমরা যদি কখনো দেখি যে এটা আসলে কোত্থেকে আসছে, দিস উইল বি ইজি টু ট্র্যাক। সো আমি মোটামুটি একটা কোম্পানির যে তার যে টোটাল ট্রান্সেকশনটা কীভাবে হচ্ছে সেটাকে আমি কিন্তু থ্রু দিস হ্যান্ডেল করতে পারি। তো এটা গেল আসলে আমার বুক কিপিং। আমরা কিভাবে আসলে আমাদের অ্যাকাউন্টস বুকটা আমি মেইনটেইন করি। কেমন? তো এখান থেকে ২-১ টা জিনিস আমরা খেয়াল করতে পারি। নাম্বার 1 হচ্ছে যে এই যে বিভিন্ন আম খাতগুলো, আমি যে বিভিন্ন খাতের মধ্যে যে টাকাগুলো আমি আদান-প্রদান করছি, সাপ্লায়ার, সেলস, ডিরেক্টর, ক্যাশ, ব্যাংক, তাই না? এগুলো হচ্ছে আমার ডিফারেন্ট অ্যাকাউন্ট। আমি এগুলোর একটা লিস্ট করতে পারি। আমি এই লিস্টটা যদি করি কোনো একটা জায়গায়, আমি আমার শিটে আমি আরেকটা এক্সট্রা শিট করলাম। আমি যদি লিস্ট করি আমার এখানে যেগুলো আছে, জাস্ট এখান থেকে কপি করি জাস্ট টু মেক ইট সিম্পলার। আমি করলাম হচ্ছে ডিরেক্টর, ক্যাশ ২ বার দরকার নাই। আমার যেটা দরকার ফার্নিচার, ডিরেক্টর, ব্যাংক, ক্যাশ আর দরকার নাই। সাপ্লায়ার ১ বার দরকার, ইনভেন্টরি ১ বার দরকার, ক্যাশ ১ বার দরকার। So let me just delete this rows. Um, how do you delete? আচ্ছা একটা, একটা করে ওকে, নেভার মাইন্ড। delete row, delete row, delete row.
সাপ্লায়ার দিবার আছে। সো আমি বেসিক্যালি আমার যে অ্যাকাউন্টগুলো সেগুলোর একটা লিস্ট করলাম। কেমন? অনেক সময় আমরা করি কি এগুলোর একটা আইডি দেই। বিকজ you know, a number is always easier. আমি বললাম যে 001 সরি আইডি যদি দিতে চাই yeah, let's just call it plain text করে 001 002 আমি এভাবে একটা আইডিয়া দিতে পারি। সো আমি যদি কারোর সাথে কথা বলতে চাই অফিসের মধ্যে আমি বললাম যে ঠিক আছে অমুক অ্যাকাউন্ট 7 নম্বর অ্যাকাউন্ট 5 নম্বর ইটস ইজিয়ার টু কমিউনিকেট দেয়ার ইউ গো আমরা এভাবে রাখতে পারি। এই জিনিসটাকে আমরা বলি সাধারণত আমি যদি রিনেম করি এই যে আমাদের লিস্ট যে চার্টের অ্যাকাউন্টের যে লিস্টটাকে এটাকে আমরা সাধারণত বলি চার্ট অফ অ্যাকাউন্টস। আর এইটাকে যেখানে আমি আসলে সবগুলো রেকর্ড করি রিনেম সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে জার্নাল। যেখানে আমাদের আসলে জার্নাল মানে কি আসলে আমাদের প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে রেকর্ড করা, রাইট? আমি আমার পার্সোনাল লাইফের ঘটনাও রেকর্ড করতে পারি, ডায়েরিতে লিখতে পারি, ইটস কল্ড জার্নালিং। সো আমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিগুলোকে আমি জার্নাল করছি, এটাকে আমরা বলছি আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লিস্ট করতে পারি যে আমাদের ক্যাশের আসলে কী কী ট্রানজ্যাকশন হয়েছে, সাপ্লায়ারের কী কী ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টের আমার টোটাল কেউ যদি বলে যে ওকে তোমার ক্যাশে যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে তার একটা লিস্ট দাও, তাহলে আমি করতে পারি কি প্রত্যেকটা ধরে ধরে আমি দেখতে পারি, আমি জাস্ট লিস্ট করে দিতে পারি। যেটা আগে করা হতো যে প্রত্যেকবার এখানে রেকর্ড হলে জার্নালে লেখা হলো, ওটা আমি আবার আরেকটা খাতা ক্যাশ নামে একটা ক্যাশ বুকে আমি লিখে রাখতাম। সাপ্লায়ার হলে সাপ্লায়ারের একটা বই থাকতো, যে বইগুলোকে আমরা আসলে বলছি লেজার। সো হোয়াট আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যদি সেটা দেখতে চাই আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আরেকটা শিট, যেটাকে আমি বলবো হচ্ছে আমার লেজার। সো লেজারে কী থাকবে, আমি আমার সিলেক্ট করলাম আমার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের ডিটেলটা লেজারে দেখাবে, এটা আমি এক্সপেক্ট করতে পারি। এটা গুগল শিটে ইজিলি তৈরি করা যায়, আমি পরে আরেকবার দেখাবো। বাট ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ অ্যাকাউন্টিং, আই থিঙ্ক এর পরের অংশগুলো আমাদের জন্য বোঝাটা কম্পারেটিভলি সহজ হবে। সো আমি এটা নেক্সট আরেকটা লেকচারে আমি দেখাচ্ছি আবার।